বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি যে এসেছেন ওয়াশিংটন ডিসিতে এবং তার আজকে সেক্রেটারি অফ স্টেটে বৈঠক ছিল, এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন দস্তগীর জাহাঙ্গীর। সুলতান রহমান, অসংখ্য ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি থেকে আপনার সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, যে যেখানেই থাকুন। যে কথা বলছিলাম, ওয়াশিংটন ডিসিতে হঠাৎ করেই বাংলাদেশের খলিলুর রহমানের উপস্থিতি, যেটা অনেকটাই গোপন ছিল গতকালকে পর্যন্ত। আমরা যখন খোঁজ খবর নিলাম, তার পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি থেকেও সামাজিক মাধ্যমে দু একটি ছবি প্রকাশ করা হলো যে তিনি দেখা করছিলেন গতকালকে সার্জিও গোর, ভারতের যুক্তরাষ্ট্রের ভারতে যিনি অ্যাম্বাসেডার, এবং তিনি আসলে সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার স্পেশাল এনভয় আমেরিকার। সেখানে ওনার সাথে কি কথা হয়েছে, যদিও বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন কথা লিখেছেন তাদের মন গড়া, কিন্তু আসলে সেখানকার বিষয়গুলো এখনো জানিনি। আজকে সকাল বেলায় এখনো পর্যন্ত 11টা, মানে আমেরিকান টাইম, ইস্টার্ন টাইম আমি বলছি, ওয়াশিংটন ডিসি টাইম বা নিউ ইয়র্ক টাইম, সকাল 10:30 আন্ডার সেক্রেটারি মিস হুকার সাথে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মিটিং হওয়ার কথা, যেটা হলো আমার মনে হয় যে তিনি নিজেই, ডক্টর খলিলুর রহমান নিজেই এটাকে ক্লোজ প্রেস কনফারেন্স হিসাবে নিচ্ছেন, কারণ আমাদের কাউকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি। আমি ইতিমধ্যে আমাদের যেটা রাইট, আমি ইতিমধ্যে সাবমিট করেছি কোয়েরি স্টেট ডিপার্টমেন্টে, যে আপনাদের মাঝে কি কি কথা হলো এবং সেই কথাগুলো কি আমাকে কি জানাতে পারেন, যে প্রাইমারি এজেন্ডা কি ইস্যু সম্বন্ধে কথা হয়েছে, whether the upcoming general election was the address, was in the agenda, discussing anything about human rights violations, especially Hindu killings in Bangladesh। এই ধরনের পত্র আমি ইতিমধ্যে পাঠিয়েছি সকালবেলাই, কিন্তু মিটিং না শেষ হওয়া পর্যন্ত আমরা সে বিষয়ে তেমন কিছুই জানবো না। আমি যেটাকে আমেরিকাতে আপনারা বলেন সিট টাইটলি, আমি সিটে বসে আছি যে কোনো সংবাদ আসার জন্য। যদি সেখানে আমাদের অনুমতি থাকতো যে সেই মিটিং এ যেতে পারতাম আমরা প্রেসরা, তাহলে অবশ্যই আমি রেডি ছিলাম সেখানে উপস্থিত থাকার জন্য। আরেকটা বিষয় বলি, যেহেতু বলা হচ্ছে এটা ক্লোজ প্রেস, আমি এমনকি তারা করিডোর দিয়ে যখন হেঁটে যাবে সেটা তোলাও এবং সেটা প্রচার করা অনেকটা আইনসম্মত নয়, বা আমি বলবো যে সেটা আইনের চেয়ে বলবো যে রীতিনীতির বিরুদ্ধে, এই জন্য সেই প্রচেষ্টা আমি চালাইনি। তবে আরো কয়েকটি কথা এখানে আপনাকে জানাতে চাই, যে তিনি হঠাৎ করে বা আমেরিকাতে 5 দিনের সফরে অনেকটা গোপন ভাবেই এসেছেন, এবং আসার সাথে সাথে উনি যার সাথে দেখা করেন, তার কিন্তু স্পেশাল কাজ রয়েছে আমাদের সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়া বিষয়ক, যেখানে বাংলাদেশ অবস্থিত। এবং সেই সাথে আবারও বলছি, এই সার্জিও গোর, যার ছবি আপনারা গতকালকে আমার সামাজিক মাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, তিনি হলেন অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া ফ্রম ইউএসএ। আর আজকে যার সাথে দেখা হলো সে করছেন, সে এই মুহূর্তে চলছে হয়তো বা মিটিং, সেটা তো ইতিমধ্যে বললাম। কিন্তু আরো ইম্পর্টেন্ট যে ব্যক্তি, তিনি হলেন যে আমেরিকার সহকারী বিদেশ মন্ত্রী, এখানে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি আমরা বলি, পল কাপুরের সাথে ওনার মিটিং রয়েছে। এবং সেই মিটিংটা সম্বন্ধে এখনো স্টেট ডিপার্টমেন্ট বা অন্যান্য কোনো জায়গা থেকে এটা ওপেনলি বলা হচ্ছে না। আমরা কি হবে, কি কথা হবে সেটা নিয়ে আমরা অনুমান করছি যে গত 23শে ডিসেম্বর এখানকার কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির 5 জন সদস্য বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছেন 12ই ফেব্রুয়ারির প্রাক নির্বাচন উপলক্ষে, এবং সেখানে সুস্পষ্টভাবে ওনারা 2টি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনের জন্য যদি আপনি করতে চান, তাহলে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ রেখে এটা অর্জন সম্ভব নয়, এবং সেই জন্য আমরা 2018 এবং 2024 সনের নির্বাচনকে স্টেট ডিপার্টমেন্ট বলেছিল এটা আমরা এটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণ করি না। অতএব সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় বলেছে যে ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থা রেখেও আপনি
এই ধরনের নির্বাচন, এই গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না, এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কাজ করতে চায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, খুব স্পষ্ট করে আপনি বলেছেন। আমরা এই বৈঠক শেষ হওয়ার পরে, মানে আমাদের এই অনুষ্ঠানটিও শেষ হওয়ার পরে নিশ্চয়ই বৈঠকের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবো। আমি আশা করি পরবর্তীতে মনে করেন আমার আমেরিকার সময় সন্ধ্যার দিকে এবং বাংলাদেশ সময় সকালের দিকে হয়তো আরো একটি আয়োজন আমি করব, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করি দস্তগীর জাহাঙ্গীর সে সময় আমার সঙ্গে উপস্থিত থাকবেন। জামাল হাসান, আমাকে যদি বলতেন যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আমেরিকার নিরাপত্তার জায়গাটি কোথায়? তারা, আমরা শুনি ওই অঞ্চলে তারা একটি বলয় গড়তে চায়, যেমনটি তারা গ্রিনল্যান্ডে চায়, যেমনটি তারা মধ্যপ্রাচ্যে করেছে, যেমনটি তারা ভেনেজুয়েলায় করেছে। বাংলাদেশে তাদের স্টেকটি কোথায়? না, বাংলাদেশের ব্যাপারে আমি যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে আমি এই মুহূর্তে কোনো মানে বলিষ্ঠ কোনো একটা মন্তব্য করতে পারছি না। কারণটা হচ্ছে এটা খুব চলমানশীল এবং মানে অত্যন্ত ফ্লুইড একটা মানে ঘটনা ঘটছে আর কি। এখন একদিকে এই ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে শুল্ক নীতি নিয়ে। আমরা জেনেছি কিছুদিন আগেও ট্রাম্প বলেছেন যে 500% শুল্ক আরোপ করবেন। কিন্তু ট্রাম্পের শুল্ক নীতিটা খালি ভারতের প্রতি প্রযোজ্য নয়, যে এখন তিনি যেটা করেছেন তার ইন্টারন্যাশনাল যে এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট প্রয়োগ করে তিনি চীন, কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের উপরেও অতিরিক্ত শুল্ক আরোপের প্রচেষ্টা নিয়েছেন। কিন্তু এতে হচ্ছে কি, এই যে শুল্ক আরোপের যে প্রক্রিয়া চলছে তাতে কিন্তু সাধারণ আমেরিকান নাগরিকদের গৃহস্থালী মানে যাদের ব্যয় এবছরে 2025-এ গত বছরে $1100 এবং 2026-এ $1400 পর্যন্ত বেড়ে যাবে। মনে রাখবেন 1000 আমেরিকান কোম্পানি এই ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে কোর্টে গিয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট তারা কিন্তু 14 জানুয়ারিতে একটা রুলিং দেবে। তাতে বোঝা যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই একেবারে একপেশে শুল্ক আরোপের ব্যাপারে এটা কি আইনগত কোনো বৈধতা আছে কিনা সে ব্যাপারে তারা একটা জানাবে আর কি, একটা নীতির নির্ধারণ বা ভার্ডিক্ট দেবে আর কি সুপ্রিম কোর্ট। জামাল, গতকাল আমি দেখছিলাম কংগ্রেসে সেনেটে তারা একটি বিল উত্থাপন করেছে যাতে করে প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা সীমিত করা হয়, এবং এই ক্ষেত্রে রিপাবলিকান 5 জন সেনেটর এবং ডেমোক্র্যাটরা তো আছে, তারা একমত হয়ে এটি উত্থাপন করছে। মানে রিপাবলিকানরা তো তার উপর দারুণভাবে অসন্তুষ্ট মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্যা যেটা হচ্ছে, আমি নাম উচ্চারণ করব না, প্রতিবেশী দেশ কানাডার একজন অ্যাক্টিভিস্ট, উনি পাকিস্তান মানে বংশোদ্ভূত, তিনি সাম্প্রতিককালে বলেছেন যে ট্রাম্পের হার্ট অ্যান্ড মাইন্ড সবসময় সিনক্রোনাইজড হয় না। তো যেটা আমরা দেখছি যে অনেক সময় তিনি এদিক করেন, আবার পরদিন হয়তো আরেকদিন করেন, মানে যেটাকে ফ্লিপ ফ্লপ বলা যায় আর কি। এই কারণে তার সাথে তাল মিলে চলাটা খুব কঠিন। আপনি শুরুতে বলেছেন তুলসী গ্যাবার্ডের কথা। ট্রাম্প যখন এবার ক্ষমতায় আসলেন তখন আমরা দেখলাম কি তুলসী গ্যাবার্ড ডিএনআই, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, এই পদ পেলেন। তারপরে দেখলাম ক্যাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত, এফবিআই প্রধান। তো এবং এছাড়াও ডিপার্টমেন্ট অফ জাস্টিস, হোমল্যান্ড সিকিউরিটি কিংবা না ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমি দেখেছি ভারতীয় বংশোদ্ভূত কেউ কেউ আছেন। তো আমরা ভেবেছিলাম যে এবার মোটামুটি ভাবে কিছুটা ভারতীয় বংশোদ্ভূত কিংবা হিন্দু আমেরিকানদের কিছুটা প্রভাব থাকবে। তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত নন, কিন্তু তিনি একজন হিন্দু আমেরিকান। তো এবং তিনি কিন্তু স্পষ্টভাবে কথা বলছেন, এবারও বলেছেন, কিন্তু কার্যত রেজিম চেঞ্জের ব্যাপারটা কিন্তু ঘটছে, মানে ওনা সরে গেছেন কিন্তু তা বোঝা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে বাইডেন প্রশাসন, তো বাইডেন প্রশাসনের সময় আপনার মনে রাখবেন যে তখন গ্লোবালিস্ট সরোস, খালি তা না, বিশ্ব জিহাদি, আপনি যে প্রসঙ্গ তো যখন আসলোই
বাংলাদেশের ব্যাপারটা, এবং আমি যেহেতু এটা প্রাসঙ্গিক, তাহলে আমি আপনাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, আপনি যদি সম্ভব হয় আপনি পর্দায় দেখাতে পারেন। এই যে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানটা খালি বাইডেনের সমর্থনই ছিল না, এতে সারা বিশ্বের ইসলামিস্ট বা মৌলবাদীদেরও সমর্থন ছিল, কিংবা তারা উস্কানিও দিয়েছিল। আমি এই প্রসঙ্গে ছবি পাঠিয়েছি আপনাকে। ওমর সুলাইমান নামে একজন প্রিচার, যিনি টেক্সাসে ডালাসে অবস্থানরত, তিনি কিন্তু প্রিচিং করেন, ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, ঠিকই আছে, কিন্তু তিনি ইরানের জনগণের অভ্যুত্থানের বা আন্দোলনের ব্যাপারে কোনো মন্তব্য করেন না। কিন্তু বাংলাদেশের হাসিনার পতনের জন্য তিনি সবসময় দোয়া-দরুদ করছিলেন। এটা আমি আপনাকে পাঠিয়েছিলাম বোধহয়, তার যে স্ট্যাটাসটা সেটা, ওমর সুলাইমান। আচ্ছা, এটা ওমর সুলাইমান কি বলেছে বাংলাদেশ প্রাইম, যে আপনি দেখেন, পড়ে দেখেন যে কি বলেছে। টাইরান্ট চলে গেছে না, স্বস্তি নিঃশ্বাস ফেললো। আমার ব্যাপারটা হচ্ছে, ওমর সুলাইমান হচ্ছেন একজন প্যালেস্টিনিয়ান। আবার এখন দেখেন বাংলাদেশ বার্নিং, যেটা দেখছেন ভিডিওটা, এটা হচ্ছে মোহাম্মদ হিজাব ইংল্যান্ডে আছে, বুঝেছেন? এখন এরা হচ্ছে কিন্তু ইসলামিস্ট, এরা মৌলবাদী, এরা জামাতিদের জ্ঞাতি ভাই, জামাতি বাংলাদেশে যারা আছে আর কি। আর এছাড়া দুঃখজনক যেটা আমি আরেকটা বলছি, যে আপনার আমাদের বাংলাদেশে অবস্থানরত, আমি জানি এটা অনেকটা বেয়াদবি। জামাল ভাই, আপনার কাছে আমার অনুরোধ, সুলতানা রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে বলছি, আমাদের শ্রোতা মণ্ডলীরা আসলে জানতে চায় ইসলামিস্ট বলতে বিষয়টা কি, কারণ ইসলামিস্টরা বলছে যে এটা কিন্তু ইসলাম নয়, এটা হচ্ছে ইসলামিস্ট মানে মৌলবাদী। আমি বলে দিয়েছি, ইসলাম হচ্ছে চরমপন্থীরা আর কি, যারা, সোজা কথা। এটা ইংরেজিতে ইসলামিস্ট বলে যারা ধর্মের ব্যবসা করে। তো এখন আমি দেখলেন মোহাম্মদ হিজাব কিংবা এই যে এরা হচ্ছে, আমি যে বলছি, জামাতিদের ভাই আর কি, জামাতিরা যেরকম মৌলবাদী। তো এখন দুঃখজনক হচ্ছে, তানভীর চৌধুরীর মতো একজন সাংবাদিক, জুলাই মাসে, এটা অনেকেই জানে না, সে সাংবাদিকের ফেসবুকে সার্জিস আলমের একটা স্ট্যাটাস প্রকাশ হয়েছিল, সেটা কিন্তু স্ক্রিনশট অনেকে নিয়েছে, অনেকে দেখেছে। এবং সে মূলত চাচ্ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর যারা জওয়ান আছে, ফুট সোলজার, তারা যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তারা বিদ্রোহ করে। প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে একটা বিশ্বব্যাপী গ্লোবাল জিহাদি বলেন বা যেটাই বলেন আপনি, বিশ্বব্যাপী ইসলামিস্ট বা মৌলবাদী